আচ্ছা এভরিওয়ান, আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করি এখন। আমরা লাস্ট ক্লাসে বেসিক কনসেপ্টস অফ ম্যাক্রোইকোনমিক্স স্টার্ট করেছিলাম, তাই না, কুইজের আগে? তো ওইটাতে আমরা জাস্ট দেখলাম যে ম্যাক্রোইকোনমিক্সে কি কি জিনিস থাকে। আমরা জিডিপির কথা পড়লাম, আমরা দেখলাম প্রাইস স্টেবিলিটি নিয়ে জিনিসপত্র থাকে, ন্যাশনাল পলিসিস নিয়ে থাকে। সেটার পরে আমরা একটু জিডিপিতে গেলাম, জিডিপিটা কি বোঝার চেষ্টা করলাম, এবং জিডিপি কত টাইপের থাকে, যে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি, এটা আমরা পড়লাম। তো আজকে আমরা একটু রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি যেটা একটু ডিপ ভাবে বোঝার ট্রাই করবো, যে দুইটা কেন ডিফারেন্ট, সেম জিডিপির দুইটা মেজার আমরা কেন করি। সো বেসিকলি রিয়েল ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারতেছি দিস ইজ দ্য রিয়েল ওয়ান, যে জিডিপিটা দিয়ে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের ইকোনমিক হেলথটা কি, একটা কান্ট্রির ইকোনমিক হেলথটা কি। জিডিপি তো কান্ট্রির ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক হেলথের কথাই বলে। সো রিয়েল জিডিপি অ্যাকচুয়ালি শোজ আস দ্য রিয়েল পিকচার অফ আওয়ার ইকোনমি। আর নমিনালটা হলো গিয়ে আমাদের একটা ইকোনমির এক বছরে কি অবস্থায় সেটা আছে ওইটা দেখি আমরা, ঠিক আছে? সো অ্যাজ এখানে লেখা আছে, নমিনাল জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালিউ একটা কান্ট্রির ফাইনাল গুডস অ্যান্ড প্রোডাক্টসের একটা বছরে, যেটাই সেট অন দ্য প্রাইসেস অফ দ্যাট ইয়ার কারেন্ট মার্কেট প্রাইস। মানে কি, ধরেন নমিনাল জিডিপি যদি আপনার জানতে হয়, আপনি এবছর দোকানে যাবেন, গিয়ে আপনি সবকিছু দাম জিজ্ঞেস করবেন, করে সেটার একটা লিস্ট বানিয়ে কতটুকু মার্কেটে আছে এবং কতটুকু বিক্রি করা হচ্ছে, এটা একটা লিস্ট বানিয়ে আপনি যে জিডিপিটা পাবেন, দ্যাট ইজ আওয়ার নমিনাল জিডিপি। হাউএভার আমরা যদি রিয়েল জিডিপির কথা বলি, রিয়েল জিডিপিটা আমাদের কারেন্ট মার্কেট প্রাইসে করা হয় না। কেন করা হয় না? কারেন্ট মার্কেট প্রাইস মানে কি, আপনি যদি এই বছরের রিয়েল জিডিপি বের করতে চান, আপনি প্রাইসেস এই বছরের ইউজ করতে পারবেন না। কেন পারবেন না? বিকজ রিয়েল জিডিপি অ্যাকচুয়ালি অ্যাকনলেজেস যে দেয়ার ইজ ইনফ্লেশন অথবা ডিফ্লেশন একটা কান্ট্রিতে পারসিস্টেন্টলি চলতেই থাকবে, রিগার্ডলেস অফ আমার কি। আচ্ছা আমি একটা কোয়েশ্চেন করি আপনাদেরকে, বাট ডু ইউ থিঙ্ক জিডিপি কখন বাড়ে? ইনফ্লেশন হলে। ইনফ্লেশন হলে জিডিপি বাড়ে, কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি সেটার ইকোনমিক গ্রোথটা দেখতে চাই? সেটা কি আমাদের ইকোনমিক গ্রোথের ব্যাপারে কিছু বলে, বলুন তো? ম্যাম এক্সপোর্ট ইম্পোর্টের চেয়ে বেশি হলে হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট বেশি হলে, এক্সপোর্ট ইম্পোর্ট বেশি হওয়া মানে কি বলেন তো? নেট নেট এক্সপোর্ট বেশি হয়, বুঝতে পারছি। সেটা কখন হয়? আমি কখন বেশি এক্সপোর্ট করতে পারবো? যখন ডোমেস্টিক ইয়ে বেশি প্রোডাকশন বেশি বাড়বে, প্রোডাকশন বেশি হবে, রাইট, এক্স্যাক্টলি সিরাজ মনিরা। বেসিকলি আমার ইকোনমিক গ্রোথ তখনই আমি কনসিডার করব যখন আমার ডোমেস্টিক প্রোডাকশনটা বেশি হবে, রাইট। কিন্তু আমার যদি জিডিপিটা জাস্ট বিকজ ইনফ্লেশনের জন্য বাড়তে থাকে, সেটা কি আমার রিয়েল ইকোনমিক গ্রোথ শো করে? করে না কিন্তু, রাইট। তো দ্যাটস ওয়াই উই নিড রিয়েল জিডিপি, যেটা আমাকে শো করবে আমার অ্যাকচুয়ালি ইকোনমিক গ্রোথ হয়েছে কি না, হুইচ মিনস আমার অ্যাকচুয়ালি ডোমেস্টিক প্রোডাকশন বেড়েছে কি না। তো রিয়েল জিডিপি এটাই মনে করে যে প্রত্যেক বছর যেহেতু আমার ইনফ্লেশনটা আছে, ইনফ্লেশনটা আমার জিডিপিতে রিফ্লেক্ট করে। তো আমার যদি রিয়েল ইকোনমিক গ্রোথের ব্যাপারে জানতে হয়, তাহলে এই রিফ্লেকশনটা হতে দেওয়া যাবে না। তার মানে আমাকে যখন জিডিপি ক্যালকুলেট করব, আমি ইনফ্লেশন বা ডিফ্লেশন বাদ দিয়ে জিডিপি ক্যালকুলেট করব। বোঝা গেছে? নমিনালটা এটা অ্যাকনলেজই করেনি ইনফ্লেশন ডিফ্লেশন আছে, আপনি জাস্ট নর্মালি বাজারে গেলেন, প্রাইস জানলেন, কতটুকু কোয়ান্টিটি আছে জানলেন, সেটা দিয়ে জিডিপি বের করে ফেলেন। রিয়েলটা মনে করে যে আমার এখানে ইকোনমিতে ইনফ্লেশন আছে, ডিফ্লেশন আছে। আমি যদি ইনফ্লেশন ডিফ্লেশন সহ জিডিপি ক্যালকুলেট করি, দেন ইট ডাজন্ট শো মি দ্য অ্যাকচুয়াল পিকচার অফ মাই ইকোনমি অথবা অ্যাকচুয়াল ইকোনমিক হেলথ আমার কান্ট্রি। তা আমি কি করব, ইনফ্লেশন ডিফ্লেশনটাকে বাদ দিয়ে আমি জিডিপি ক্যালকুলেট করব, হুইচ উইল বি মাই রিয়েল জিডিপি। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি, আই থিঙ্ক ইট উইল হেল্প। ঠিক আছে, তো ধরেন একটা কান্ট্রির কথা ধরি, বাংলাদেশ। সিম্পলিসিটির জন্য আমরা মনে করে নিচ্ছি বাংলাদেশে শুধুমাত্র
দুইটা জিনিস, সরি, একটা জিনিস প্রডিউস হয়, ঠিক আছে? বাংলাদেশে সারা বছরে মানুষজন সব লেবার, ল্যান্ড, ক্যাপিটাল সব কিছু কাজে লাগিয়ে শুধু একটা মাত্র জিনিস প্রডিউস করে, উইচ ইজ ম্যাঙ্গোস, ধরেন বাংলাদেশের জন্য। তো আমরা একটু দেখি, দেখা যাচ্ছে সবাই? দেখা যাচ্ছে রাইট আমার স্ক্রিন? জি ম্যাম। ওকে, সো লেটস থিঙ্ক যে আমাদের দেশটা বাংলাদেশ, বাংলাদেশে শুধুমাত্র একটা প্রোডাক্টই প্রডিউস হয়, দ্যাট ইজ ম্যাঙ্গো। তো ধরেন আমি ধরলাম 2024 সালে, ঠিক আছে? 2024 আমি যদি বাজারে এক এক কেজি ধরেন পার কেজি ম্যাঙ্গো, ধরেন 1 কেজি আমের দাম বাজারে হলো গিয়ে কত, ধরেন 50 টাকা করে, ঠিক আছে? তো বাজারে 1 কেজি আমের দাম 50 টাকা, এবং ওই বছরে আমাদের সব কিছু ইউজ করে, সব রিসোর্সেস ইউজ করে আম উৎপন্ন হয়েছে ধরেন 100 কেজি, ঠিক আছে? তাহলে বলেন তো আমাদের জিডিপি কত হবে? হ্যালো? আমি বলেছি যে 2024 সাল, আমি বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে শুধুমাত্র আম উৎপন্ন হয়, আর কিছু হয় না। এবং দেখা গেল যে 5,000 টাকা ম্যাম। 5,000 টাকা, রাইট? যে ওই বছর আমি যদি শুধু আম উৎপন্ন করি, প্রতি কেজি আমের দাম 50 টাকা, আমার উৎপন্ন হয়েছে 100 কেজি, তো আমার টোটাল জিডিপি 5,000 কেজি, 5,000 কি বলবো, ইউনিট জিডিপি, ঠিক আছে? এখন চিন্তা করেন 2025 সাল, ঠিক আছে? 2025 সালে আমি এসে দেখলাম যে ইনফ্লেশনের কারণে আমের দাম 50 টাকা থেকে আমের দাম আমার হয়ে গেছে 100 টাকা, ঠিক আছে? এবং আমার উৎপাদন আগের থেকে কিছু বাড়েনি, উৎপাদন আমার 100 কেজি হয়ে আছে। তখন আমার কত হবে জিডিপি? বা ধরেন 100 কেজি না হয়ে আমার এখানে 70 টাকা হয়ে গেছে, ঠিক আছে? ম্যাঙ্গোর দাম হলো কি 70 টাকা হয়ে গেছে, 100 কেজি আমি ম্যাঙ্গো উৎপন্ন করছি, তাহলে আমার জিডিপি কত হবে? 7,000। এক্স্যাক্টলি। এখন একটু দেখেন, আমরা যদি জাস্ট অন্য কিছু বাদ দিয়ে এই জিনিসপত্রগুলো যদি আমি ভুলে গিয়ে শুধুমাত্র জিডিপির কথা চিন্তা করি, আমি জিডিপি ডেটার দিকে দেখলে কি হয় যে 2025 সাল থেকে 2026 সালে জিডিপি কি হয়েছে? বেড়েছে, রাইট? বাট ডাজ দিস শো আমাকে যে আমার ইকোনমিক গ্রোথ হয়েছে? আমি যদি ফুল সিচুয়েশনটা দেখি, আমার কি ইকোনমিক গ্রোথ হয়েছে অ্যাকচুয়ালি? না ম্যাম। হয়নি, রাইট? তো এই দুইটাই, এটাও আমার নমিনাল, কোথায় গেল নমিনাল, এটাও আমার কি জিডিপি, নমিনাল জিডিপি, কারেক্ট? দুইটাই আমার নমিনাল জিডিপি। বেসিক্যালি আমি কারেন্ট মার্কেট প্রাইসে গিয়ে দুইটার কি পরিমাণে দাম, কি পরিমাণে কোয়ান্টিটি প্রডিউস হয়েছে, দুইটা দিয়ে আমি দেখে ফেললাম যে আচ্ছা ঠিক আছে, আমার এবছর অ্যাকচুয়ালি আমার জিডিপিটা কত। কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি আমাদের জিডিপির অবস্থাটা জানতে চাই, আমাদের এভাবে করলে চলবে না, তখন আমাদের রিয়েল জিডিপি বের করতে হবে। তো আমি আগে বলেছিলাম যে নমিনাল জিডিপি আমরা কারেন্ট মার্কেট প্রাইসে বের করি, রিয়েল জিডিপি আমরা বের করি বেস ইয়ার ধরে। করা হয় কি যে একটা বছর ফিক্সড রাখা হয়, ঠিক আছে? যে কোনো একটা অর্থ বছরকে ফিক্সড রাখা হয়, এবং ওই অর্থ বছরে জিনিসপত্রের যে দাম, সেই দাম অনুসারে আমার দেখা হয় জিডিপি কত। কেন এটা করা হয়? বিকজ যদি আমার প্রাইসটা ফিক্স থাকে কোনো একটা বছর ধরে, তাহলে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি যে প্রত্যেক বছরে অ্যাকচুয়ালি আমার কি হয়েছে, আমার কোয়ান্টিটিটা চেঞ্জ হয়েছে কি না। ধরেন আমি যদি এইভাবে দেখাই যে জিডিপি ইজ বেসিকলি জিডিপি ইজ ইকুয়াল টু প্রাইস ইনটু কোয়ান্টিটি, ঠিক আছে?
এখন যদি আমার এই প্রাইসটা ফিক্স থাকে, তাহলে আমি যত বছরে জিডিপি বের করবো আমার কি হবে? কোয়ান্টিটি চেঞ্জটা জিডিপিতে রিফ্লেক্ট করবে না? বোঝা গেছে? জি ম্যাম। সবাই বুঝতে পেরেছেন? দিস আর ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদের মিড টার্মে থাকবে। যদি সবাই বুঝে গিয়ে থাকে, তাহলে বেসিকলি আমরা একটা প্রাইসের ইয়ার ফিক্স ধরে নিই, যেটাকে আমরা বলি বেস ইয়ার, ঠিক আছে? প্রাইসের ইয়ার ফিক্স ধরে নিই, তারপরে আমরা জাস্ট কোয়ান্টিটিটা নতুন বছরের করি। যেমন ধরেন আমি যদি এখানে বাংলাদেশে বেস ইয়ার হলো গিয়ে 2015-2016, ঠিক আছে? এই অর্থ বছরের কি বলে প্রাইসটাকে বেস ইয়ার প্রাইস ধরে নেওয়া হয়। তো আমি ধরলাম এখানে আমরা বেস ইয়ার প্রাইস ধরবো 2024 সালে, ঠিক আছে? তো এটা যদি আমার বেস ইয়ার হয়, তাহলে আমার কি প্রায় সবসময় এই 50 থাকবে, তাই না? বেস ইয়ারের প্রাইসটাই আমরা ধরে নিই যে এই প্রাইসটা দিয়ে আমরা সবসময় ক্যালকুলেট করবো, এই প্রাইসটা ফিক্স। তাহলে 50 টাকা পার কেজি অফ ম্যাঙ্গো হলো গিয়ে আমার ফিক্সড প্রাইস। এখন আমার 24 সালেটা 5,000 টাকা, ঠিক আছে? তাহলে 25 সালে আমার রিয়েল জিডিপি কত হবে বলেন তো? যদি আমি বেস ইয়ার ফিক্সড 2024 সালকে ধরি, $12,000। হাউ 12,000 কেন? আরেকবার আমি রিপিট করি, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন রিয়েল জিডিপি বের করি, আমরা জাস্ট দেখতে চাই অ্যাকচুয়ালি ইকোনমিক গ্রোথ হয়েছে কি না, মানে দেশের প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে কি না। সো জিডিপি ইজ বেসিকলি প্রাইস ইনটু কোয়ান্টিটি, ঠিক আছে, সহজ ভাষা। তো আমি যদি দেখি অ্যাকচুয়ালি আমার কোয়ান্টিটিটা ইনক্রিজ করেছে কি না উইথ ইনক্রিজিং জিডিপি, তাহলে আমাকে কোনো একটা ভ্যারিয়েবল ফিক্স রাখতে হবে, কারেক্ট? তো আমরা করি কি, এই প্রাইসটাকে ফিক্স রাখি, ঠিক আছে? সো উই অ্যাকচুয়ালি কিপ দ্য প্রাইসেস ফিক্স, ঠিক আছে? আমি প্রাইসটা চেঞ্জ হবে না। তো প্রাইস যদি না চেঞ্জ হয়, জিডিপি চেঞ্জ কিসের উপর ডিপেন্ড করবে? কোয়ান্টিটি। কোয়ান্টিটি চেঞ্জের উপরে, কারেক্ট? তো আমরা একটা ইয়ার ধরি যে এটা আমার বেস ইয়ার, এবং এই ইয়ারের প্রাইসটা আমরা ফিক্স রাখি। ধরেন বাংলাদেশের জন্য 2015-16 সাল যেটা, সেটার প্রাইসটা হলো কি, সেটা হলো কি বেস ইয়ার। মানে আমরা যতবারই জিডিপি ক্যালকুলেট করব, আমরা ধরে নিব প্রাইস হবে হলো কি 15-16 সালে বাংলাদেশের রিয়েল জিডিপি ক্যালকুলেট করার সময়, তাই না? সো আমরা খুব ইজিলি দেখতে পারবো যদি আমাদের জিডিপি চেঞ্জ হচ্ছে একটা সেম ইয়ারে, আমরা 2015-16 সালের বেস ইয়ারের প্রাইস ধরে আমরা 2016 সালেরটা করব, 2017 সালটা করব, 18 সালটা করব, প্রত্যেক বছর জিডিপি বের করব। সো সিন্স আওয়ার প্রাইস ইজ ফিক্স, যদি 16 থেকে 17 সালে আমাদের জিডিপি চেঞ্জ হয়, তাহলে এটা কি বোঝাবে বেসিকলি? যে আমাদের কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, আমি এই এক্সাম্পলের কথা বলছি যে ফর আর্গুমেন্টস সেক আমরা ধরে নিচ্ছি 2024 সাল হলো কি বেস ইয়ার। তো 2024 সাল যদি বেস ইয়ার হয়, আমরা যত বছরেরই জিডিপি ক্যালকুলেট করব, এটার প্রাইস কত হবে? এই 2024-25 সালে জিনিসের প্রাইস, রাইট? তো 2024 সালে জিনিসের প্রাইস হলো কি আমার কত? 50 টাকা, ঠিক আছে? তো আমি যদি 2025 সালের জিডিপি বের করতে চাই, আমার কোয়ান্টিটি কোন সালের হবে? 25 সালের, কিন্তু প্রাইস কোন সালের হবে? 24-এর, রাইট? তো আমার অ্যাকচুয়ালি এখানে রিয়েল জিডিপি কত হবে বলেন তো? 25 সালের রিয়েল জিডিপি 5,000, রাইট? এটা হবে আমার রিয়েল জিডিপি। এখন আমরা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছি আমাদের কি অ্যাকচুয়ালি ইকোনমিক গ্রোথ হয়েছে? না। হয়নি, রাইট? কারণ 24 সালে আমার 5,000 ছিল, 25 সালে আমার 5,000 আছে। এখন আমি ধরেন 2026 সালেরটা দেখছি। 2026 সালে আমার ধরেন এটা বলা যায় যে 70 থেকে 80 টাকা হয়ে গেছে, ঠিক আছে? তো কোয়ান্টিটি আমার এখানে ধরেন 300 কেজি হয়ে গেছে, ঠিক আছে? তো
আমার এখানে নমিনাল জিডিপি কত হবে? 24,000. রাইট, এটা আমার কি নমিনাল জিডিপি। তো আমরা নর্মাল জিডিপি দেখে নর্মালি বুঝতেছি যে ইকোনমিক গ্রোথ হয়েছে, রাইট? কিন্তু রিয়েল জিডিপি আমার কি হবে এখানে? $15,000. আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমার ইকোনমিতে রিয়েল গ্রোথ হয়েছে, নট যে ইনফ্লেশন বেড়েছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি রিয়েল গ্রোথটাও হয়েছে ইকোনমিতে। বোঝা যাচ্ছে জিনিসটা? দেখেন, রিয়েল জিডিপি তখনই চেঞ্জ হবে যখন আমার অ্যাকচুয়ালি কোয়ান্টিটি চেঞ্জ হবে, মানে আমার ইকোনমিক প্রোডাকশন বাড়বে একটা ইকোনমিতে। বোঝা গেছে আমাদের কেন রিয়েল জিডিপি দেখতে হয়? সেটা 15,000 কেন হলো আরেকবার একটু বলা যাবে? এটা 15,000 হলো বিকজ আমি কি বলেছি, রিয়েল জিডিপি আমরা কিভাবে বের করি? কোয়ান্টিটি যে বছরটা বের করছি, এখানে আমি 2026 সালের জিডিপি বের করছি, রাইট? রিয়েল জিডিপি কোয়ান্টিটিটা আমি ওই বছরেরই রাখবো, কিন্তু প্রাইসটা আমার বেজ ইয়ারের প্রাইস হবে। এই যে বেজ ইয়ার আমার 2024 আর আমার প্রাইস হলো কি সেই ইয়ারে 50। এটা কেন করি? কারণ আমরা দেখতে চাই অ্যাকচুয়ালি গ্রোথ হয়েছে কি না। সো জিডিপি ইজ বেসিকলি আমার প্রাইস ইনটু কোয়ান্টিটি। তো আমি যদি দেখতে চাই জিডিপির গ্রোথটা অ্যাকচুয়ালি আমার কোয়ান্টিটির গ্রোথ হিসেবেই বেড়েছে কি না, আমাকে প্রাইস ভ্যারিয়েবলটাকে কি করতে হবে? ফিক্সড রাখতে হবে। দিস ইজ মাই ফিক্সড ভ্যারিয়েবল, রাইট? যে প্রাইসটা আমার চেঞ্জ হতে পারবে না। তাহলে জিডিপি বাড়বে অনলি তখন যখন আমার কোয়ান্টিটিটা বাড়বে। বোঝা গেছে? ইয়েস। তো এই কারণে আমরা এই বেজ ইয়ারের ক্যালকুলেশনটা করি, যে একটা বেজ ইয়ার ধরে নেই যে আমি কোয়ান্টিটি যে বছরের জিডিপি বের করছি সেই বছরটা ইউজ করব, কিন্তু প্রাইস একটা ফিক্সড বেজ ইয়ারের ধরে রাখবো, যেন আমরা গ্রোথটা অ্যাকচুয়ালি দেখতে পাই যে আমার এটা কি কোয়ান্টিটির গ্রোথের জন্য হয়েছে, মানে ইকোনমিক প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে, নাকি জাস্ট বিকজ আমার ইনফ্লেশন হচ্ছে তাই। রাইট? এটা বোঝা গেছে সবার? যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা একটা প্র্যাকটিস দেখি। ম্যাম জি একটা কোয়েশ্চেন আছে। বলেন। সেটা হচ্ছে ম্যাম, ধরেন একটা প্রোডাক্ট উৎপাদন স্টার্ট হলো বাংলাদেশে, যেটা আগে উৎপাদন হতো না, মানে এই ইয়ার থেকে ধরেন উৎপাদন স্টার্ট হয়েছে, তো তখন আমরা বেস ইয়ার কোনটা ধরবো? এইটা আই এম কোয়াইট নট শিওর, বাট সিন্স এটার প্রোডাকশনটা এই বছর থেকে স্টার্ট হয়েছে, তো এই বছরের প্রাইসটা এটার বেস ইয়ার প্রাইস হবার কথা, ঠিক আছে? বিকজ এটা আগে প্রোডাকশন ছিল না, সো উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য প্রাইস, সিন্স এটা ইজ দ্য স্টার্টিং ইয়ার। এবং বেস ইয়ারের ব্যাপারটা কি এটা চেঞ্জ হতে থাকে। এককালে আমাদের ছিল 2005-06, এখন হয়ে গেছে 15-16, তো এরকম কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে বেস ইয়ারটা। বোঝা গেছে? তো অলমোস্ট সবকিছু চলে আসে। আর যদি এই বছর থেকে এটার প্রোডাকশন স্টার্ট হয়, তো অবভিয়াসলি এর আগে এটার কোনো আমরা কম্প্যারিজনই করতে পারবো না যে এই প্রোডাক্টটা হিসেবে আমাদের জিডিপির কোনো গ্রোথ হয়েছে কি না, ঠিক আছে? সিন্স এটা আগে এক্সিস্টেন্সই ছিল না, এটার প্রাইসটা ইনফ্লেশনে যে আসবে এটারও কোনো সম্ভাবনা নাই, তাই না? ইনফ্লেশন আমরা কখন দেখি যে আগের ইয়ার থেকে এই বছর এটার প্রাইসটা বেশি হয়েছে। তো সিন্স এটা এই বছর থেকে স্টার্ট হয়েছে, এখানে ইনফ্লেশনের কোনো ক্যালকুলেশন হবে না এটার জন্য। সো এটা এই বছর থেকে আমার ধরা হবে যে এই বছর এটার প্রাইস এত, এবছর এটার উৎপাদন এত, তো এটার প্রাইস কত। নেক্সট বছর থেকে যখন আমরা আবার করব, তখন এই ইয়ারের এই প্রাইসটাকে বেস ইয়ার ধরে নেওয়া হবে। দ্যাট আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য প্রসিজার। ঠিক আছে? জি ম্যাম। অলরাইট, একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আমরা যদি মানে বেস ইয়ারটা চেঞ্জ করি, তখন আমরা মানে কি কি ফ্যাক্টর কনসিডার করি যে এই ইয়ারটাকে চেঞ্জ করে এই ইয়ারেরটা আমরা বেস ইয়ার ধরতেছি? আই থিঙ্ক এটা 10 বছর পর পর চেঞ্জ করা হয়, কারণ ইন জেনারেল ইনফ্লেশন অবভিয়াসলি একটা প্রবলেম, কিন্তু কাহিনী হচ্ছে ইনফ্লেশন ইজ এ পার্ট অফ আর ইকোনমি, তো উই হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট। তো আই থিঙ্ক এটাকে 10 বছর চেঞ্জ করা হয়, সিন্স আগেরটা ছিল 2005-06, এখন হলো 2015-16, আই থিঙ্ক এরপরে হবে 2025-26। বেসিক্যালি একটা থাকে না যে একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, পুরানো স্ট্যান্ডার্ড চলে যায়, নতুন স্ট্যান্ডার্ড আসে,
ব্যাপারটা এরকম। হ্যাঁ। আচ্ছা, আমি একটু একটা এক্সারসাইজ বের করি, একটু সময় দিবেন আমাকে। দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন তো, রাইট? জি মিস। ওকে। এখানে বেসিকলি বলা আছে যে ৩টা বছর দেয়া আছে এবং একটা বেস ইয়ার ধরা আছে। তো বলা হয়েছে নমিনাল অ্যান্ড রিয়েল জিডিপি ক্যালকুলেট করতে। তো আমাকে আপনারা সবাই বলেন যে এটা নমিনাল জিডিপি কি হবে? কেউ পারবেন না? ম্যাম 10,50,000 10,50,000। 50,000 ঠিক লিখেছি আমি? এটাই ঠিক, রাইট? 10,50,000, রাইট? এবং আমার এটা রিয়েল জিডিপিও, যেহেতু এটা বেস ইয়ার, তো এটা রিয়েল জিডিপিও 50,000 হবে। ঠিক আছে? কিন্তু এখন ধরেন যে আমার ইয়ের কারণে, ইনফ্লেশনের কারণে রাইসের দামটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু এখানে কোয়ান্টিটি চেঞ্জ হয়নি। আমরা ধরেন এখন যদি রিয়েল জিডিপি নমিনাল জিডিপি বের করতে চাই তাহলে কি হবে? দুইটা ডিফারেন্ট হবে, তাই না? তোমাকে বলেন তো নমিনাল জিডিপি কত হবে এখানে? 12,25,000। 12,25,000, রাইট? 12,25,000। কিন্তু আমার রিয়েল জিডিপি কত হবে এখানে? আগেরটাই হবে 1,50,000। রাইট, বিকজ আমার অ্যাকচুয়ালি উৎপাদনে কোনো চেঞ্জেস আসেনি। এখন ধরেন আমার তিন নাম্বারটাতে আমি যদি করি, আমরা দেখব যে রিয়েল জিডিপিতে চেঞ্জ এসেছে। কেন এসেছে? বিকজ আমার এই যে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? তো যেমন ধরুন উৎপাদন অনেক কারণে বৃদ্ধি পেতে পারে। আগে এককালে ধরেন তো রাইস প্রোডাকশন, আগে মানুষজন হাতে ওই যে কোদাল আর লাঙল এগুলো দিয়ে চাষ করতো, গরু দিয়ে হাল চাষ করতো, এরকম ছিল। তো এখন মডার্ন ইয়ে আসলো, সিডিং মেশিন আসলো, আমার ট্রাক্টরস আসলো, আমার বলা যায় ট্রান্সপোর্টেশন বেটার হলো, রোড হলো, তখন দেখা যায় যে আমার প্রোডাকশন বাড়ে। তো আই থিঙ্ক আমাকে কেউ কোয়েশ্চেন করছিলেন যে কখন আমার বেসের গুলো চেঞ্জ হয়। ধরেন আমি যদি আজকে থেকে 20 বছর আগে বাংলাদেশের কথা চিন্তা করি, তখন রাইসের যে অবস্থা ছিল বা রাইস প্রোডাকশন যেরকম ছিল এখন কিন্তু এরকম নাই, তাই না? এখন আমার নতুন জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন ধরেন ফ্লাড রেজিস্ট্যান্স বীজগুলো আসছে, আমাদের রাসায়নিক সার আসছে। তো যখন আমার অ্যাকচুয়ালি প্রোডাকশন প্রসেসটা অনেকখানি চেঞ্জ হয়ে যায় না, তখন আমাদের দেখা যায় কি বেস রেটটা চেঞ্জ করার দরকার পড়ে যায় টু অ্যাডজাস্ট দ্য প্রাইসেস ফর নতুন বিভিন্ন ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এভরিথিং। মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু কারণে জিনিসপত্রের দাম কমেও যায়। যেমন ধরেন মোবাইল ফোনের কথা যদি আমি বলি,
প্রথম যখন মোবাইল ফোন আসলো, ইট ওয়াজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ। একদম প্রথম দিকের মোবাইল ফোন, ওই যে যেগুলো এরকম বড় বড় ছিল, উপর দিয়ে এরকম করে অ্যান্টেনার মতো একটা জিনিস উঠানো যেত, তো ওইটার সময় মোবাইল ফোনের প্রাইস অনেক বেশি ছিল। তো এখন যদি আমরা দেখি মোবাইল ফোনেরটা ক্যালকুলেট করি, আমরা দেখবো রিয়েল জিডিপি অনুসারে রিয়েল জিডিপি কমে গেছে, তাই না? যদি মোবাইল ফোনের দামটা এখনো দেখি, বিকজ এখনের মোবাইল ফোন তো কি বলা যায়, অনেক চিপলি মেড বানানো যাচ্ছে, বিকজ টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে এন্ড এভরিথিং, এবং মানুষের ডিমান্ডও অনেক বেড়েছে মোবাইল ফোনের জন্য। তো এই জিনিসগুলোর কারণে হয় কি, আমাদের এই সব ফ্যাক্টরস গুলোকে দেখে দেখে টেকনোলজিক্যাল ইনোভেশনের কথা যদি আমি বলি, or আমি যদি বলি ইন জেনারেল চেঞ্জ অফ দ্য সোসাইটি স্ট্রাকচার, কনজাম্পশন প্যাটার্ন চেঞ্জ হয় আমাদের, এসব কিছু মিলায় অ্যাকচুয়ালি আমাদের এই বেস ইয়ারগুলো চেঞ্জ হয়। এবং এই যে আই থিঙ্ক আরেকজন বলছিলেন যে নতুন নতুন ইয়েগুলো যে আসে, প্রোডাক্টসগুলো আসে, ধরেন এককালে আমার এই রাইস প্রোডাকশন থেকে আমি বলছি, এককালে আমাদের দেশে ধরেন বাংলাদেশের কথা যদি বলি স্পেসিফিকলি, যে কয়েক প্রকারের চালে আউশ, আমন আর বোরো ধান হইতো, ঠিক আছে? দিস ওয়ার দ্য থ্রি মেইন রাইস ক্রপস আমাদের দেশে। কিন্তু এরপরে ধরেন আসলো ইরি চাল, বিরি চাল, যেগুলো একটু জেনেটিক্যালি মডিফাইড, তো ওইগুলোর প্রাইস তো আমাদের আগে এক্সিস্টই করতো না। ওই চালগুলোর আমরা আগে কি বলা যায় ইয়েই করতে পারবো না, কি বলে এটাকে, প্রাইস ক্যালকুলেটই করতে পারবো না, বিকজ দে ডিডন্ট এক্সিস্টেড। তো এই যখন যে বছর ইরি চাল বা বিরি চাল আমাদের ইয়ে স্টার্ট হলো, প্রোডাকশন স্টার্ট হলো, সেই বছর থেকে আমরা ওইটাকে বেস ইয়ার ধরে করব। বোঝা যাচ্ছে এক্সাম্পলটা দিয়ে যে কি মানে এই জিনিসগুলো কিভাবে চেঞ্জ গুলো হয়। জি আচ্ছা, এন্ড রিয়েল জিডিপি নমিনাল জিডিপির ভিতরে পার্থক্য বোঝা গেছে সবাই ক্লিয়ারলি? এক্সাম আসলে পারবেন লিখতে? রিয়েল জিডিপি নমিনাল জিডিপি ডিফারেন্সটা বোঝার বেস্ট ওয়ে হলো গিয়ে, বা লেখার বেস্ট ওয়ে হলো গিয়ে, ইফ ইউ ইউজ এক্সাম্পলস, দিস ইজ মাই রিয়েল জিডিপি, দিস ইজ মাই নমিনাল জিডিপি। রিয়েল জিডিপি আমরা বেস ইয়ার ইউজ করি, নমিনাল জিডিপিতে আমরা কারেন্ট মার্কেট প্রাইস ইউজ করি। রিয়েল জিডিপি ইজ অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন, মানে এটাতে ইনফ্লেশন ডিফ্লেশনটাকে মাইনাস করে দেওয়া হয়। নমিনাল জিডিপিটাতে আমাদের ইনফ্লেশন ডিফ্লেশন থেকে যায়। আর কি ডিফারেন্স কি বলেন তো? আরো ডিফারেন্স আছে। কেউ পারবেন না? বোনাস মার্ক আছে, বলেন, ট্রাই করে। real GDP depends on nominal GDP. নট এক্স্যাক্টলি, বাট কাছাকাছি যাচ্ছে, একটু ট্রাই করেন আর একটু। আচ্ছা আমি বলে দিই, অ্যাকচুয়ালি সময় নেই আমাদের ক্লাসের বেশি। রিয়েল জিডিপিটা আমাদের ইকোনমিক গ্রোথটাকে দেখায়, নমিনাল জিডিপিটা আমাদের ইকোনমিক গ্রোথকে দেখায় না। এটা জাস্ট একটা বছর একটা ইকোনমিতে কি পরিমাণ উৎপন্ন হয়েছে সেই ব্যাপারটা দেখায়। কিন্তু রিয়েল জিডিপি আমাদের দেখা যে অ্যাকচুয়ালি আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে কি পায়নি, আমাদের কি প্রোডাক্টিভিটি বেড়েছে কি বাড়েনি, বেসিকলি ইকোনমিক হেলথটা আমরা দেখতে পারি রিয়েল জিডিপি দিয়ে, ঠিক আছে? রিয়েল আর নমিনালটাকে এত ভেঙে আমি বুঝালাম বিকজ রিয়েল নমিনাল আপনাদের আরো অনেকগুলোতে আসবে। রিয়েল ইন্টারেস্ট রেট, নমিনাল ইন্টারেস্ট রেট, তারপরে আরেকটা জানি কি আছে, রিয়েল নমিনাল, আই ফরগট, বাট আরো আছে রিয়েল নমিনাল, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, সো রিয়েল জিডিপি নমিনাল জিডিপি সবার জন্য ক্লিয়ার? যদি হয়ে থাকে তাহলে আমরা একটু মুভ করি, ফার্স্ট মুভ করি, ঠিক আছে? আমি না হলে আপনাদের একটা এক্সট্রা ক্লাস আমার নিতে হবে বিফোর মিড টার্ম, যেই হোক আমরা মুভ করি। তো জিডিপি চেঞ্জ অনেক কারণে হতে পারে। আমরা জিডিপি গ্রোথ রেট দেখি বেসিক্যালি, যে পার্সেন্টেজ হিসেবে থাকে, তো এই গ্রোথ রেটের অনেক কারণ হতে পারে, ঠিক আছে? ধরেন জিডিপি সামটাইমস বাড়বে, সামটাইমস কমা বাড়ার অনেক কারণ হতে পারে, কিছু ইন্টারনাল শকস, কিছু এক্সটার্নাল শকস। ইন্টারনাল শকস বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে বেশি থাকে ন্যাচারাল ডিজাস্টার্স,
বা ধরেন মুক্তিযুদ্ধের সময় অবভিয়াসলি আমাদের জিডিপি ড্রপ করেছিল, তাই না? বিকজ তখন কোনো কলকারখানা বন্ধ, মানুষজন মারা যাচ্ছে, এমপ্লয়মেন্ট কমে গেছে আমাদের, তো আমাদের অবভিয়াসলি প্রোডাকশনের ভাবে হবে না, জিডিপি ফল করবে। কিন্তু আমাদের এই যে বাইরের দেশে বিভিন্ন সমস্যার কারণে আমাদের জিডিপি ফল করার সম্ভাবনা আছে। ধরেন এই যে মিডল ইস্টার্ন ক্রাইসিসটা যে হচ্ছে এখন আমাদের, এটার কারণে কি হচ্ছে? আমাদের এসেনশিয়ালি জ্বালানি তেলের সংকট দেখা দিবে। জ্বালানি তেলের সংকট কিন্তু জাস্ট তেল নাই এই জিনিসটা না, খাবার তেল নাই, আমাদের গাড়ির ভরা তেল নাই, ঠিক আছে। এটার আরো একটা ওয়াইড স্প্রেড ইম্প্যাক্ট পড়ে হলো কি ইলেকট্রিসিটি উৎপাদনের ক্ষেত্রে, ঠিক আছে। কারণ ইলেকট্রিসিটি উৎপাদন যদি কমে যায় কি হবে বলেন তো? আচ্ছা, ইউনিভার্সিটি বন্ধ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন যদি দেখে যে ইউনিভার্সিটি বন্ধ দিয়েও কাজ হবে না, কি করবে? শপিং মলগুলোর টাইম কমায় দিবে বা কিছু কিছু শপিং মল বন্ধ করে দিবে। বিজনেস বা কারখানাগুলো সেগুলো কম সময়ে রান করবে। এরকম যদি হতে থাকে তাহলে কি হবে? আমাদের আলটিমেটলি দেশের প্রোডাকশন ফেল করবে না? বোঝা যাচ্ছে যে এক্সটার্নাল শকটাও আমাদের দেশে ইন্টারনাল ইকোনমির ভিতরে পড়ে, ঠিক আছে। এবং এই জিনিসগুলোই এই গ্রাফটা দিয়ে দেখা যাচ্ছে। এই গ্রাফ অবভিয়াসলি আপনাকে মুখস্থ করতে হবে না। আই এম নট গোনা আস্ক যে 2021 সালে বা 2002 সালে কেন আমাদের দেশে জিডিপি স্লো ডাউন করেছিল, এরকম আমি আস্ক করবো না। এটা জাস্ট আপনাদের বোঝার জন্য যে জিডিপি এরকম একটা আপ ডাউন সাইকেলে চলে সবসময়। আচ্ছা, এখন একটু আমরা দেখি বাংলাদেশের জিডিপি অ্যাকচুয়ালি কি দিয়ে বানানো হয়, মানে কি দিয়ে, what the GDP of Bangladesh is consist of। তো আমাদের ক্ষেত্রে জিডিপির মেইনলি তিনটে জিনিস আমরা দেখি, মানে এগ্রিকালচার, আরেকটা হলো কি ইন্ডাস্ট্রি, আরেকটা হলো কি সার্ভিসেস, ঠিক আছে। এই তিনটে সেক্টর জিডিপি আমাদের মেইন সেক্টর। বাংলাদেশে সবসময় অ্যাগ্রিকালচারটা সব থেকে বড় সেক্টর ছিল, ঠিক আছে। এবং খালি বাংলাদেশ না, এটা যে কোনো একদম অনুন্নত দেশ যখন একদম প্রিমিটিভ স্টেজে থাকে একটা দেশ, ক্যাপিটালিজম বলেন বা যে কোনো ক্ষেত্রে একদম প্রিমিটিভ স্টেজে থাকে, তখন অ্যাগ্রিকালচার ইজ দ্য মেইন সোর্স অফ ইয়োর জিডিপি, ঠিক আছে। যেমন ধরেন কি বলেন, আমি আপনাদেরকে যখন ক্লাসিক্যাল ইকোনমিক্স পড়ালাম তখন তো ইন্ডাস্ট্রি বা সার্ভিস এই জিনিসগুলো এক্সিস্টই করতো না। তখন মেইনলি জিনিস ছিল কি এগ্রিকালচার, ফিউডাল লর্ডস থাকতো, কিছু সার্ভস থাকতো, তারা সুন্দর করে কৃষিকাজ করতো, যা উৎপন্ন করতো তারা বার্টার এক্সচেঞ্জ করতো, এরকম ছিল, তাই না? কিন্তু সোসাইটি যখন ডেভেলপ করে, মুভ করে, ইকোনমিক গ্রোথ হতে থাকে, তখন দেখা যায় কি যে এগ্রিকালচার থেকে লেবাররা, ক্যাপিটালরা সবকিছু ম্যানুফ্যাকচারিং এর দিকে শিফট করতে থাকে, ঠিক আছে। আপনি ক্লাসিক্যাল ইকোনমিক্সের ক্লাসটা মনে থাকলে দেখবেন যে আস্তে আস্তে কিসে যাচ্ছিল, ফ্যাক্টরিতে যাচ্ছিল। এখন ফ্যাক্টরির জন্য আমার কোল লাগবে, আমার লাগবে, এনার্জি লাগবে, সেটার জন্য মাইনিং বিভিন্ন ইয়েগুলো আসছিল, ইন্ডাস্ট্রিগুলো আসছিল। তারপরে যেহেতু শহরে মানুষ যখন বসবাস করবে তাদের জন্য বাসা লাগবে, তাদের খাবারের জন্য বিভিন্ন হোটেল লাগবে, বেকারি লাগবে, তখন আমার কনস্ট্রাকশন ওয়ার্কগুলো চলছিল। তো বেসিকলি আমার এই এগ্রিকালচার থেকে ল্যান্ড লেবার ক্যাপিটাল আমার এই ইন্ডাস্ট্রিতে শিফট করে, ঠিক আছে। এবং আস্তে আস্তে যখন এইটা বেড়ে যায়, ধরেন আপনার আগে হলো গিয়ে বাসা, মানে আমি যদি খুব সিম্পল ভাবে বলি, আগে মানুষের চাহিদা কম ছিল, ঠিক আছে। আগে আমরা নিচে বসে খাওয়া দাওয়া করতাম, পাটিতে বসে খাওয়া দাওয়া করতাম, আমাদের চুল যা কাটার বাসায় মা কেটে দিত, এরকম। কিন্তু যখন আপনি আস্তে আস্তে ইন্ডাস্ট্রি হলো, আপনি নিজে জব করতে স্টার্ট করলেন, টাকা পয়সা কামাতে স্টার্ট করলেন, তখন কি আপনি নিচে বসে পাটিতে খাবেন? না। তখন আপনি চেয়ার কিনবেন, টেবিল কিনবেন, তারপরে আপনার এখন বাসায় বসে চুল কাটতে চলবে না, আপনার সালনে যেতে হবে, রাইট? তো তখন আস্তে আস্তে সার্ভিস ইন্ডাস্ট্রিটা গড়ে ওঠে। আগে পড়াশোনা জানার দরকার ছিল না, রাইট? আমি কৃষিকাজে করতাম। এখন না, আমাকে হিসাব করতে হবে আমার কতটুকু জিনিস আসলো, কতটুকু জিনিস গেল, তো এডুকেশনের উপরে আসলো। আমার এখন আর কবিরাজি ওষুধে বা হোমিওপ্যাথিতে চলবে না, আমার উন্নত মানের চিকিৎসা লাগবে, তো তখন আমার হেলথে আসলো। তো এভাবে আস্তে আস্তে
ইন্ডাস্ট্রি থেকেও কিছু কিছু জিনিস এই সার্ভিস সেক্টরে শিফট করতে থাকে, এবং এটা হলো কি একটা দেশ যখন মানে সব থেকে উন্নত হয় তখন আমার বেশিরভাগ আসে সার্ভিস সেক্টর থেকে জিডিপি। ঠিক আছে, তো বাংলাদেশের এরকম, বাংলাদেশে যেমন ধরেন ক্রপস অ্যান্ড হর্টিকালচার, এগুলোর মাধ্যমে আমাদের এগ্রিকালচারে থাকে, অ্যানিমাল ফার্মিং আছে, ফিশিং আছে, দেন আমাদের মাইনিং, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, এগুলো আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরে আছে, আবার আমাদের সার্ভিস সেক্টরে আছে, হোলসেল অ্যান্ড রিটেল ট্রেড, রাইট? এখন এখন যেরকম যদি আমরা দেখবো অনলাইন যে বিজনেসেস গুলো, সেগুলো সার্ভিসের অনেক বড় একটা অংশ, তাই না? তো এই ব্যাপারগুলো। আচ্ছা, এই যে এখানে আমরা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছি, দেখেন 2072-73 সালে মেইন আমাদের কিসের থেকে আসতো? এগ্রিকালচার থেকে। 52% আমাদের এগ্রিকালচার থেকে আসতো। দেন আস্তে আস্তে এগ্রিকালচার শ্রাঙ্ক ওভার দ্য ইয়ার্স, আর আমার আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটা কি হলো? বড় হলো। ইন্ডাস্ট্রি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরটা বড় হলো, সার্ভিস সেক্টরটা বড় হলো। তো এরকম এখানে সেম জিনিসই আপনারা দেখতে পাবেন। সো এটা বেসিক্যালি একটা মানে ইকোনমিক গ্রোথেরও ইন্ডিকেটর, যে একটা কান্ট্রি ইকোনমিক্যালি ভালো করছে তখন এটা এগ্রিকালচার সেক্টরটা শ্রিঙ্ক করবে। এমন না যে এগ্রিকালচার সেক্টর কমে যাচ্ছে, ইট ডাজন্ট মিন এগ্রিকালচার কমে যাচ্ছে, বিকজ যত পপুলেশন বাড়ছে তত তো আমার চাহিদাও বাড়ছে খাবার দাবারের, রাইট? তো এমন না যে এগ্রিকালচার সেক্টরটা কমছে, কিন্তু জিডিপিতে এটার অবদানটা কমে যাচ্ছে কম্পেয়ার টু আমার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস সেক্টর। প্রোডাক্টিভিটি ওই দুইটা সেক্টরের বেশি কম্পেয়ার টু এগ্রিকালচার সেক্টর। ঠিক আছে? আচ্ছা, দিস ইজ মাই জিডিপি পার ক্যাপিটা। একটা মজার জিনিস দেখেন, আমাদের জিডিপি পার ক্যাপিটা মোটামুটি বৃদ্ধি পেয়েছে, তাই না? আস্তে আস্তে 2020 সাল থেকে যদি আমরা দেখি, আস্তে আস্তে জিডিপি পার ক্যাপিটা বৃদ্ধি পেয়েছে, পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পেয়েছে। বাট পার ক্যাপিটা ইনকাম যে বৃদ্ধি পেয়েছে, ডাজ ইট ট্রান্সলেটস ইনটু যে আমাদের অ্যাকচুয়ালি দেশের মানুষজন খুব ভালো আছে? এমন কিন্তু না। এটার কারণ কি? পার ক্যাপিটা ইনকাম অনেকটা বায়াস ডেটা দেয়। এটা বেসিকলি বাংলাদেশের যত মানুষ আছে সবার ইনকামকে প্লাস করে, মানে সাম করে সবার ইনকামে, সেটাকে সে ডিভাইড করে বাই দ্য টোটাল পপুলেশন অফ আওয়ার কান্ট্রি। এটাতে যে সমস্যাটা হয়, ধরেন এখন যদি আমি বসুন্ধরা কোম্পানি বা আমিন জুয়েলার্স কোম্পানি, আমি যদি এদের মালিকদের যে ইনকামটা, সেটার সাথে আমাদের যে ডে লেবারের সেটার ইনকাম যোগ করে দেই, এটা একটা আপওয়ার্ড বায়াস সৃষ্টি করে না? মানে এটা অ্যাকচুয়ালি ইয়েটাকে ইনফ্লেট করে দেয় না? কিন্তু এরকম যে ইনকাম, যে বসুন্ধরা গ্রুপের মালিকের, যমুনা গ্রুপের মালিকের ইনকাম, সেটা কিন্তু অনেক হায়ার ব্র্যাকেটে, রাইট? অনেক হায়ার ব্র্যাকেটে। এবং এরকম ইনকাম ব্র্যাকেটের মানুষ কিন্তু আমাদের দেশে খুবই হাতে গোনা, 2%ও না, রাইট? তো এখন এই 2% মানুষের এত বড় ইনকাম, আমাদের যে 60 বা 80% লো ইনকাম পপুলেশন আছে, ওদের টোটাল ইনকামটাকে অনেক বড় দেখায়। তো এটাকে যখন আমরা ভাগ করে দিই, দেখা যায় যে না, আমাদের তো অনেক ভালোই, আমাদের প্রায় $200 মতো আমাদের পার ক্যাপিটা ইনকাম। তো ইজ ইট? আমাদের কিন্তু না। আমাদের কিন্তু দেখা যায় যে $200 কি, $2ও না অনেকে ইনকাম বাংলাদেশের মানুষের যদি ধরা যায়, আমাদের 20 থেকে 30% মানুষের ইনকাম হলো কি $2 নিচে। এবং এই জিনিসটাকেই যেন আমাদের খুব মিসলিডিং একটা সিনারিও না হয়ে যায়, আমরা আরেকটা জিনিস দেখি, যেটাকে বলা হয় ইনইকুয়ালিটি। যে অ্যাকচুয়ালি ঠিক আছে, ইনকাম পার ক্যাপিটা বুঝতে পারলাম, কিন্তু ইনকামে যে ইনইকুয়ালিটিটা আছে সেটাও আমরা দেখি। সেটা দেখার একটা খুব ইজি ওয়ে হলো কি জিনি কোএফিসিয়েন্ট। ঠিক আছে, অত ডিটেলে বুঝতে হবে না আপনাদেরকে, জাস্ট বুঝেন যে এটা একটা বিভিন্ন ক্যালকুলেশন করে উই গেট আ নাম্বার বিটুইন 0 to 1। ঠিক আছে, এটা দিয়ে আমরা বুঝতে পারি আমাদের দেশে ইনকাম ইনইকুয়ালিটি কত। যদি আমাদের এই জিনি কোএফিসিয়েন্টটা 0-র কাছাকাছি থাকে, তখন আমাদের মোটামুটি আমরা বলতে পারবো সোসাইটিটা ইকুয়াল, যে ইনইকুয়ালিটি আমাদের 0 বেসিকলি। যদি এভাবে আমি সিম্পলি বলি আপনাদেরকে, জিনি কোএফিসিয়েন্ট 0 মানে হলো ইনইকুয়ালিটি অলমোস্ট 0-র কাছাকাছি, আমাদের ইনইকুয়ালিটি না, এক্সিস্ট করছে না।
কিন্তু যত ওয়ানের দিকে যেতে থাকে এই নাম্বারটা, এটা একটা ডেসিমাল নাম্বার হয়, ঠিক আছে? তো যত ওয়ানের দিকে যেতে থাকে আমাদের কি হবে, ইনইকুয়ালিটি বাড়তে থাকবে। তো ওয়ান হওয়া মানে পারফেক্ট ইনইকুয়ালিটি, মানে বাংলাদেশে যত ইনকাম আছে, ধরেন বসুন্ধরা গ্রুপের মালিকের আছে, আর কারো কোনো ইনকাম নেই, তো দ্যাট ইজ পারফেক্ট ইনইকুয়ালিটি। এবং বাংলাদেশে ইনইকুয়ালিটির অবস্থা আমরা একটু আগে কি দেখে আসলাম, আগের স্লাইডটা দেখেন আপনারা, যে আমাদের ইনকাম পার ক্যাপিটা কি বৃদ্ধি পাচ্ছে, 23 থেকে 24-এ বৃদ্ধি পেয়েছে না, দেখা যাচ্ছে এই গ্রাফটাতে বৃদ্ধি পেয়েছে। কিন্তু কিন্তু আমরা যদি নেক্সট ইয়েটাতে যাই, ইনফরমেশনটাতে যাই, কি দেখা যাচ্ছে, যে আমাদের ইনকাম ইনইকুয়ালিটি কি বেড়েছে না? আগে আমার ছিল 0.33%, এখন আমার হয়ে গেছে 0.36%, মানে কি এটা ওয়ানের কাছাকাছি চলে গেছে না আরো? এখানে খুব ডেসিমাল একটা পয়েন্টের পার্থক্য। এটাকে পার্সেন্টেজে দেওয়ার জন্য এরকম 33.4 আসে, বাট এটা বেসিকলি 0.33, ঠিক আছে? তো এই যে নাম্বারটা যে বাড়ছে, এর মানে কি এটা ওয়ানের কাছাকাছি যাচ্ছে। ওয়ানের কাছাকাছি যাওয়া মানে কি আমাদের দেশে ইনইকুয়ালিটি অ্যাকচুয়ালি বৃদ্ধি পাচ্ছে। সো রিগার্ডলেস আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পাক, আমাদের ইনইকুয়ালিটিও বৃদ্ধি পাচ্ছে। এর মানে বাংলাদেশের মানুষের ইকোনমিক সিচুয়েশন ইজ নট ইমপ্রুভিং। বোঝা গেছে? সো আপনারা যখনই কোনো কিছু পড়বেন বা লিখবেন, আমি যে আপনারা এরকম মাল্টিপল জিনিসগুলো, ফ্যাক্টরগুলোকে কনসিডারে রাখবেন। যে হ্যাঁ, আমরা জাস্ট জিডিপি দেখে বললাম যে হ্যাঁ বাংলাদেশ তো খুব ভালো করছে, ইনকাম পার ক্যাপিটাও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু রিয়েল সিচুয়েশনটা হলো কি যে না, ইনকাম পার ক্যাপিটা বৃদ্ধি পাচ্ছে খুব ভালো কথা, তা আমাদের মানুষ নতুন নতুন পভার্টি লাইনের নিচে চলে যাচ্ছে, আমাদের ইনকাম ইনইকুয়ালিটি বৃদ্ধি পাচ্ছে, আমাদের ওয়েলথ ইনইকুয়ালিটি বৃদ্ধি পাচ্ছে। তো দিস ইজ আ প্রবলেম। সো বাংলাদেশের ইকোনমিক অবস্থা অতও ভালো না, ঠিক আছে? তো আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা আমি দিয়েছি না, এখানে আপনারা এরকম একটু ক্রিটিক্যালি জিনিসগুলোকে দেখার ট্রাই করবেন, সবকিছুকে। আচ্ছা, ওইগুলো যদি ক্লিয়ার হয় আমরা নতুন টপিকে যাচ্ছি। ক্লিয়ার এই পর্যন্ত যা বুঝিয়েছি? হ্যালো? জি ম্যাম। Yes. অলরাইট, আমাদের এখন থার্ড যে জিনিসটা দেখবো আমরা, দ্যাট ইজ ইনফ্লেশন। ইনফ্লেশন কি? ইনফ্লেশনকে আমরা অনেকভাবে বুঝতে পারি, ঠিক আছে? ইনফ্লেশনের খুব সিম্পল ব্যাখ্যা হলো কি, যে একটা ওভার আ টাইম অফ পিরিয়ড একটা কনসিস্টেন্ট ইনক্রিজ হতে থাকবে প্রাইস লেভেলে, ঠিক আছে? এখন আমি আবার লেবুর এক্সাম্পলে চলে যাচ্ছি, যে রোজার সময় যে লেবুর দাম বেড়ে গেল, ওইটা ইনফ্লেশন না, ওইটা হলো গিয়ে প্রাইস হাইক। প্রাইস হাইক মানে কি, যে একটা অল্প সময়ের জন্য হঠাৎ করে একটা জিনিসের দাম বেড়ে গেল, আবার কমে যাবে। কিন্তু ইনফ্লেশন হলো কি, যে না, আমি যদি 2010 সালে লেবুর দাম যেটা ছিল, বা 2016 সালে লেবুর দাম যেটা ছিল, অবশ্যই 2026 সালে সে লেবুর দামটা আগের থেকে বেড়ে গেছে, রাইট? আগে আমাদের ধরেন একটা রিক্সা ভাড়ায় যেতে আমি নিজে 6 টাকায় রিক্সা ভাড়া যাতায়াত করেছি, ঠিক আছে? 6 টাকা রিক্সা ভাড়া। এখন সে 6 টাকা রিক্সা ভাড়া 30 থেকে 40 টাকা হয়ে গেছে। এটা কিন্তু এমন না যে হঠাৎ করে, ধরেন আজকে বৃষ্টি, তো আজকে রিক্সাওয়ালা মামা বলতেছে যে না, আজকে তো অনেক বৃষ্টি, তো আজকে আমার একটু 10 টাকা বাড়াই দেবেন, দ্যাট ইজ প্রাইস হাই, ঠিক আছে? যেহেতু বৃষ্টি হচ্ছে, বা ধরেন কোনো বোর্ড এক্সাম, তখন রিক্সা ভাড়া বেড়ে যায়, তাই না? ওটা হলো কি প্রাইস হাই। কিন্তু আমি ধরেন 2000 কত সালে, 2008-9 সালে যখন রিক্সায় চড়লাম, তখন যে 6 টাকার ভাড়া ছিল, অবশ্যই 2026 সালে এসে এটা 30 টাকা হয়ে গেছে। তো দিস ইজ ইনফ্লেশন। বোঝা গেছে? একটা কনসিস্টেন্ট ইনক্রিজ, একটা সাস্টেইন ইনক্রিজ, এই যে সাস্টেইন ইনক্রিজ অফ দ্য জেনারেল প্রাইস লেভেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড অ্যান ইকোনমি ওভার আ পিরিয়ড অফ টাইম, ঠিক আছে? ইনফ্লেশন অ্যাকচুয়ালি দেখায় যে টাকার পারচেজিং পাওয়ারটা কমে গেছে। ধরেন আমি যদি কি বলে, কোন জায়গার কথা বলি, আমি ধরেন বাড্ডা থেকে রামপুরা আমি যাচ্ছি রিক্সায়, ফর এক্সাম্পল। বাড্ডা থেকে আমি রামপুরা যদি রিক্সায় যাই, আমার কিন্তু ডিস্টেন্স কোনো চেঞ্জ হয় না। ডিস্টেন্স কি চেঞ্জ হয়েছে ওভার দ্য ইয়ার? ডিস্টেন্স কিন্তু বাড্ডা থেকে রামপুরাই আছে, কিন্তু আমার
আগে সেম রাস্তা আমি 10 টাকায় যেতে পারতাম, এখন এই সেম রাস্তা আমাকে 50 টাকায় যেতে হয়। এর মানে কি আমি সেম পরিমাণ সার্ভিসটাই বাই করছি উইথ মোর মানি। এটার মানে কি আমার টাকার যে ক্রয় ক্ষমতা সেটা কমে গেছে না? এটা কি বুঝতে পারছেন? জি। তো এই ব্যাপারটাই হলো কি ইনফ্লেশন। হ্যাঁ, এখন ইনফ্লেশন আবার আমার কয়েক প্রকারের হয়, ঠিক আছে? আমরা যখন ডিমান্ড সাপ্লাই পড়লাম তখন আমরা একটা জিনিস দেখেছিলাম, মনে আছে? যদি জাস্ট একটা কার্ভ আমার শিফট হতো তখন আমার প্রাইস চেঞ্জ হয়ে যেত, মনে আছে? ধরেন আমার ডিমান্ড সাপ্লাই কোন একটা কিছু, ধরেন রিক্সার জন্য ডিমান্ড সাপ্লাই আমার সেম একটা ইয়েতে আছে, কি বলে, সিচুয়েশনে আছে, ঠিক আছে? সরি, সিচুয়েশনে না, একটা ইকুইলিব্রিয়ামে আছে ডিমান্ড সাপ্লাই। এখন হঠাৎ করে যেহেতু ধরেন ভর্তি পরীক্ষা শুরু হলো, তো ভর্তি পরীক্ষার সময় কি বিভিন্ন জেলা থেকে ঢাকা এসে মানুষ ভর্তি পরীক্ষা দেয় না? দেয় তো। তখন অ্যাডমিশন টেস্টের জন্য হঠাৎ করে রিক্সার ডিমান্ডটা বেড়ে গেল, ঠিক আছে? তো এই যে রিক্সার ডিমান্ডটা হঠাৎ করে বেড়ে গেল, বেড়ে যাওয়ার ফলে কি হলো, আমার ডিমান্ড কার্ভ কি করবে বলেন তো? রাইটওয়ার্ড শিফট হবে। রাইটওয়ার্ড শিফট হবে, কারেক্ট? এন্ড ডিমান্ড কার্ভ যদি আমার রাইটওয়ার্ড শিফট হয়, আগের থেকে এখন বেশি ডিমান্ড করা হচ্ছে, তো আমার প্রাইস কি হবে বলেন তো? আমার ইনিশিয়াল একটা শর্টেজ হবে, তাই না? যেহেতু সাপ্লাই চেঞ্জ হয়নি, সাপ্লাই আগের জায়গাতেই আছে, আমার হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে কি হবে আমার ইকোনমিতে? একটা শর্টেজ হবে, রাইট? সাপ্লাই আগের জায়গাতেই আছে, ডিমান্ড বেড়ে গেছে, তার মানে কি আমার বেশি বেশি মানুষ বেশি জিনিস চাচ্ছে, কিন্তু অত জিনিসের সাপ্লাই নাই, তো সেটার কারণে শর্টেজ হবে ইকোনমিতে। এবং শর্টেজ হওয়ার ফলে কি হবে বলেন তো? প্রাইস বাড়বে বাস। প্রাইস বেড়ে যাবে, কারেক্ট? এই জিনিসটা আমার ইনফ্লেশনকে ট্রিগার করে, এটাকে আমরা বলি ডিমান্ড পুশ ইনফ্লেশন, ঠিক আছে? যে ধরেন যে হঠাৎ করে আমার ডিমান্ড বেড়ে গেল, এই কারণে আমার প্রাইস বেড়ে গেল, এই কারণে আমার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটাকে আমরা বলছি ডিমান্ড পুশ ইনফ্লেশন। এবং ডিমান্ড পুশ ইনফ্লেশনটা সাস্টেইনড হয় কিভাবে? যখন আমার ডিমান্ড বাড়তে থাকে, ধরেন আমি অ্যাডমিশন টেস্টের এক্সাম্পলটাই দিই, হঠাৎ করে অ্যাডমিশন টেস্ট হলো, অনেক ডিমান্ড বেড়ে গেল, এর জন্য অনেক মানুষ এখন ইয়ে করতে লাগলো, কি বলে, রিক্সা ডিমান্ড করতে লাগলো। হ্যাঁ, তো রিক্সার প্রাইসটা আমার বেড়ে গেল, ডিমান্ড পুশ ইনফ্লেশন। প্রাইস বাড়ার ফলে কি হবে আমার? এখন নতুন নতুন কি বলে এটাকে, সাপ্লায়ার এখন ধরেন নতুন নতুন রিক্সাওয়ালারা রিক্সা চালাতে আসতে থাকবে ঢাকায়, তো এইভাবে ওই প্রাইসটা আমার মেনটেন হইতে থাকে, ঠিক আছে? রিক্সাওয়ালা আছে, ওদের বার্গেনিং পাওয়ার বেড়ে গেছে, অনেক রিক্সাওয়ালা একসাথে, ওরা একসাথে জোটে বলে যে না, আগে এখান থেকে এখানে 20 টাকা ছিল, এখন আমরা 40 টাকা নিব, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো হয়। এবং দেখেন আপনি যে ধরেন অ্যাডমিশন পরীক্ষা শেষ, অনেকে নতুন নতুন ইউনিভার্সিটিতে অ্যাডমিট হলো, তো আলটিমেটলি কি আমার ডিমান্ডটা এরকম হাই থাকবে না? ডিমান্ডটা কিন্তু আর পড়ে যাবে না। তো এই ব্যাপারটা আমার ডিমান্ড পুশ ইনফ্লেশনের সময় কাজ করে। তো এটা গেল ইনফ্লেশনের একটা টাইপ, ডিমান্ড পুশ ইনফ্লেশন, যে আমার হঠাৎ করে সার্জিং ডিমান্ড হয়, সেটার কারণে আমার জিনিসপত্রের প্রাইসটা বেড়ে যায়, আমার ইকুইলিব্রিয়াম শিফট হয়ে যায়, এবং ওই একটা নতুন হায়ার প্রাইসে আমার ইকোনমি এখন নতুন ইকুইলিব্রিয়ামে চলতে থাকে। সো দিস ইজ মাই ডিমান্ড পুশ ইনফ্লেশন। আরেকটা ইনফ্লেশন আছে, এটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, ধরেন বাংলাদেশে আগে তো এত বেশি বলা যায় যে ফ্যাক্টরিজ ছিল না, তাই না? এখন প্রচুর নতুন ফ্যাক্টরি হয়েছে। ধরেন ফ্যাক্টরির কথা বাদ দেন, বাংলাদেশে আগে এত ক্লোদিং স্টোর ছিল না, তো এই রোজার ক্ষেত্রেই দেখেন কতগুলো নতুন নতুন ক্লোদিং স্টোর খুললো না? আগে শুধুমাত্র বসুন্ধরা ছিল,
এখন যমুনা ফিউচার পার্ক হলো, উত্তরাতে সেন্টার পয়েন্ট হয়ে গেল, এরকম অনেকগুলো নতুন নতুন শপিং মল হয়ে গেল। তো ওভারঅল কি আমাদের এনার্জি ডিমান্ডগুলো বেড়ে যাচ্ছে না? যে ইলেকট্রিসিটি অনেক লাগবে, মানুষ অনেক বেশি, ইলেকট্রিসিটি অনেক কম। তো আলটিমেটলি কি আমার ইলেকট্রিসিটির প্রাইসগুলো বেড়ে যাচ্ছে, তাই না? এবং এটা ডিমান্ড পুল ইনফ্লেশন তো করছি। এখন আরেকটা জিনিস চিন্তা করেন, ইলেকট্রিসিটির প্রাইস যে বেড়ে যাচ্ছে, এটা ইম্প্যাক্ট কাদেরকে করছে? সবার প্রথম কনজিউমার ছাড়া যারা ফ্যাক্টরির মালিক, যারা বিভিন্ন খবরের কাগজ ছাপায়, প্রেসের মালিক, তাদের জন্য এটা একটা কস্ট না অনেক বড়? যে আগে আমার ধরেন 500 টাকা খরচ হতো ইলেকট্রিসিটিতে, এখন সেখানে 500 টাকা জায়গায় 1500 টাকা খরচ হয় ইলেকট্রিসিটির জন্য। তো এটা কি তাদের একটা কস্ট বাড়ায় দেয় না? প্রোডাকশন কস্ট বাড়িয়ে দিচ্ছে। জি এখন আমার যদি অ্যাজ আ প্রডিউসার প্রোডাকশন কস্ট বেশি হয়, আমি কি নিজের প্রফিট কমায় নিজের পকেট থেকে টাকাটা দিতে থাকবো প্রোডাকশনের জন্য? আমি কি করব বলেন তো আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে? প্রোডাক্টের প্রাইস বেশি চার্জ করা স্টার্ট করবে। এক্স্যাক্টলি। তো প্রোডাক্টের প্রাইস বেশি বেশি চার্জ করা মানে কি? প্রোডাক্টের প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, তার মানে কি আমার ইনফ্লেশন হচ্ছে, রাইট? এই ইনফ্লেশনটাকে আমরা বলি কস্ট পুশ ইনফ্লেশন। ঠিক আছে? যেহেতু আমার এনার্জি বা ফুয়েল বা কোনো র ম্যাটেরিয়ালের প্রাইস বেড়ে যাচ্ছে, আমি জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছি। জিনিসপত্রের দাম বাড়ানোর কারণে আমার এখন আমার প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। প্রোডাকশন কস্ট বাড়ানোর জন্য আমি জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছি, মানে ইনফ্লেশন হচ্ছে, প্রাইস লেভেল একটা সাস্টেইন ওয়েতে বৃদ্ধি পাচ্ছে। আরও আরেকটা কারণ আছে ন্যাচারাল ডিজাস্টার। যে কোনো ন্যাচারাল ডিজাস্টার যদি হয়, তাহলে আমার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তাই না? কারণ অর্ধেকের বেশি ক্রপ নষ্ট হয়ে যাচ্ছে আমার ইয়েতে, কি বলে এটাকে, বন্যা হয়ে। তো একটা শর্টেজ ক্রিয়েট হচ্ছে, শর্টেজ ক্রিয়েট হলে আমার প্রাইস বেড়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, আরেকটা মজার ব্যাপার আছে, দ্যাট ইজ আমরা কি বললাম এখানে, যে পারচেজিং পাওয়ার পার ইউনিট অফ মানি কমে যাচ্ছে, তাই না, ইনফ্লেশন হলে। এখন কোনো একটা কিছুর পাওয়ার কিভাবে কমে যায়? যখন সেটার অ্যাভেলেবিলিটি বেড়ে যায়, তাই না? যখন অনেক বেশি থাকে তখন সেটার পাওয়ারগুলো কমে যায়। ধরেন বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশে একজন না, বাংলাদেশে 10 জন প্রধানমন্ত্রী, ফর এক্সাম্পল আমি ধরি যে বাংলাদেশে 10 জন প্রধানমন্ত্রী। তাহলে কি একজন প্রধানমন্ত্রীর কাছে, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর কাছে সেম ক্ষমতা থাকবে? সেম ক্ষমতা কিন্তু থাকবে না। তার ক্ষমতাগুলো কি হয়, ডিস্ট্রিবিউটেড হয়ে যায় 10 জনের মাঝখানে। তো এর মানে কি, তার পার প্রধানমন্ত্রী ক্ষমতা কম। তো এরকমই যখন মানির পাওয়ার কমে যাওয়া মানে কি, মানি পারচেজিং পাওয়ার কমে যাওয়া মানে আগে যে পরিমাণ মানি ছিল ইকোনমিতে, এখন তার থেকে আরো অনেক বেশি পরিমাণে মানি আছে। তো তখন আমার আবার ইনফ্লেশন হয়, যে ইকোনমিতে যখন অনেক বেশি টাকা বেড়ে যায় তখন ইনফ্লেশন হয়। এবং বাংলাদেশের বর্তমানে এটা অনেক বড় একটা প্রবলেম, যে মানুষজন কি ব্যাংকে ভরসা করতে পারছে না। তো ব্যাংকে টাকা আইদার টাকা আপনার নিজের কাছে থাকবে, আপনি খরচ করবেন, কনজিউম করবেন, অথবা আপনি সেভ করবেন। আর কোনো তো অপশন, আপনি তো টাকা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিবেন না, তাই না? বেসিক্যালি আইদার ইউ আর কনজিউমিং, টাকা নিজের কাছে রেখে, অথবা ইউ আর কিপিং ইউর টাকা সেভ সামওয়্যার। তো বাংলাদেশের মানুষের এখন সমস্যা এটা, তারা কোনো ব্যাংক ট্যাঙ্ক কোনো কিছুতে ভরসা করতে পারছে না। আর এখন তো অবশ্যই নিজের বাসার সিন্ধুকে মানুষ টাকা রাখে না। তো তারা কি করে, টাকা খরচ করতে থাকে, এবং এই টাকা খরচ করার ফলে ইনভেস্ট করি আর কনজিউমার গুডসই কিনে, যেইটাই করি আমার টাকা বেড়ে যাচ্ছে ইকোনমিতে। এর জন্য বাংলাদেশে ইনফ্লেশনের প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? এখন ইনফ্লেশনটা আমি বলেছিলাম যে একটা পারসিস্টেন্ট লেভেলে বাড়তেই থাকবে সব সময়। সমস্যা কখন ইনফ্লেশন? ধরেন আমার যদি 2 থেকে 3% ইনফ্লেশন, ইটস গুড ফর দ্য ইকোনমি, বিকজ ইনফ্লেশন না থাকলে হবে কি, প্রডিউসারও ইনসেন্টিভ পাবে না। আপনি যদি প্রত্যেক বছর সেম প্রফিটই করতে থাকেন, আপনার কি কোনো ইনসেন্টিভ থাকবে যে না আমি একটু ভালো করে কাজগুলো করি? ধরেন আপনার একটা জব করতেছেন, আপনি
ওই জবে আপনার কোনো প্রমোশন কিচ্ছু নাই। আপনি কি নিজের কাজটা ভালো মতো করার, নিজের কাজটা ঠিক মতো করার ইনসেনটিভ পাবেন? আপনি কিন্তু বেয়ার মিনিমাম করে রেখে দিবেন। কোনো ইনোভেশন চাবেন না, কোনো নতুন এফিসিয়েন্সি চাবেন না, কিচ্ছু না। যদি আপনার প্রমোশনের একটা আশা থাকে তাহলে না আপনি আপনার এফিসিয়েন্সিটা বাড়াবেন, আপনার স্কিল বাড়াবেন। তো এটা প্রোডিউসারদের ক্ষেত্রে হয়। তারা যদি জিনিসপত্রের সেম লাভই করতে থাকে সারা বছর, সারা জীবন, তাদের কোনো এরকম আগ্রহ আসবে না যে না আমি একটু বেটার প্রোডাক্ট আনি, আমি নতুন কিছু করি। তো সিন্স ইনফ্লেশন থাকে, মানে তারা যদি একটু বেটার প্রোডাক্ট করতে পারে, যেমন ধরেন সেভয় কোম্পানির কথা যদি বলি, আইসক্রিম কোম্পানির কথা, ওরা কি করলো, নতুন আইসক্রিম কেক ওরা নিয়ে আসলো। আগে কিন্তু ক্লাব জিলাটো আই থিঙ্ক আইসক্রিম কেক গুলো বিক্রি করতো, এখন সেভয় একটা কমার্শিয়ালি আইসক্রিম কেক নিয়ে আসতো। তাহলে ওরা কি অনেক দামে, প্রায় 1100-1200 টাকা করে আইসক্রিম কেক গুলো বিক্রি করতে পারছে, তাই না? যেখানে আইসক্রিমের দাম খুব বেশি হলে 500-600 টাকার মতো হতো হাইয়েস্ট নর্মাল। যদি আমি বাংলাদেশি কোম্পানিগুলোর কথা বলি, আই এম নট টকিং অ্যাবাউট মুভেন্টে, আমি বলতেছি নর্মাল বাংলাদেশের যদি আইসক্রিম গুলো হয় খুব বেশি হলে 550-600 এরকম হতো। তারা সেখানে ডাবল দামে বিক্রি করতে পারছে, বিকজ দে বট ইনোভেশন, বিকজ তারা দেখতেছে যে না জিনিসটার দাম বাড়ানো যাচ্ছে। তো ব্যাপারটা এরকম যে ইনফ্লেশন থাকবেই, কারণ প্রোডিউসারদের এটা একটা ইনসেনটিভ ক্রিয়েট করে যে আমরা নতুন জিনিস আনবো, দাম বেশি রাখতে পারবো, দাম বেশি বাড়ছে, এই জিনিসগুলো। কিন্তু ইনফ্লেশন কখন প্রবলেম হয়? যখন আমরা একটা ইনফ্লেশনারি স্পাইরালে পেঁচিয়ে যাই। ঠিক আছে, ইনফ্লেশনারি স্পাইরাল কি একটু বোঝার চেষ্টা করেন। এটা আমি বোর্ডে এঁকে দেখাতে পারলে খুব ভালো হতো, বাট আমি বলছি অ্যান্ড প্লিজ টেক নোটস, ঠিক আছে? ইনফ্লেশনারি স্পাইরালটা কি? আমরা প্রথমে কি জানি যে ইনফ্লেশন হলো গিয়ে এই যে প্রাইস লেভেলের ইনক্রিজ, তাই না? ধরেন দেশে ইনফ্লেশন হচ্ছে, আইডিয়াল সিচুয়েশন এটা, ঠিক আছে? এটা মনে রাখবেন, এটা আইডিয়াল সিচুয়েশনে কিভাবে হয়। দেশে জিনিসপত্রের দাম বাড়ছে। এখন আপনার আগে স্যালারি ছিল, ধরেন আপনার স্যালারির 1000 টাকা দিয়ে আপনি এক মাসের, ধরেন আপনার স্যালারি ছিল 1000 টাকা, আমি ফর আর্গুমেন্টস ধরেছি এক মাসে আপনি 1000 টাকা পেতেন, ঠিক আছে? সে 1000 টাকা দিয়ে আপনার বাড়ি ভাড়া, খাবার দাবার সবকিছু খরচ হয়ে যেত। এখন সিন্স ইনফ্লেশন হচ্ছে আপনার যদি 1000 টাকায় বেতন থাকে, আপনি আগে 1000 টাকা দিয়ে আপনার বাড়ি ভাড়া দিতেন, আপনার বাচ্চার স্কুলের বেতন দিতেন, আপনার খাওয়ার খরচ দিতেন, আপনার যাতায়াতের খরচ দিতেন। তো যেহেতু সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আপনার বেতন যদি 1000 টাকাতে স্টাক করে, আপনি কি সবকিছু করতে পারবেন? দেখা যাবে আপনি আপনার ছেলেকে স্কুল থেকে বা মেয়েকে স্কুল থেকে বের করে আপনি বলেন যে ভাই আমার কাছে তো টাকা নেই বাবা, তুমি একটা কাজ করো, তুমি চাইল্ড লেবার করা স্টার্ট করো, ঠিক আছে? আপনি আপনার ইটের ভাতে আপনার বাচ্চাকে কাজে দিয়ে আসলেন। তো এগুলো সমস্যা। তো যখন এরকম প্রাইস আস্তে আস্তে বাড়তে থাকে, তখন মানুষজন করে কি যে না আমার 1000 টাকা স্যালারিতে আর হবে না, আমার একটু স্যালারি বেশি লাগবে। তো যারা শ্রমিক আছে তারা নেগোসিয়েশন স্টার্ট করে, তারা প্রোটেস্ট স্টার্ট করে যে না আমার বেতন বাড়ায় দিতে হবে, 1000 টাকা বেতনে আমার হবে না, আমাকে 1500 টাকা দিতেই হবে আপনাকে। তো এরকম তাহলে এরকম ওয়েজ ডিমান্ডটা বেড়ে যায়। তো আমার প্রথমে প্রাইস বাড়লো, প্রাইস বাড়ার জন্য আমার ওয়েজ ডিমান্ড বাড়লো, মানুষ বেশি স্যালারি ডিমান্ড করতে থাকে এবং আলটিমেটলি তাদের ওয়েজটা বেড়েও যায়, ঠিক আছে? যে এখন শ্রমিকরা স্ট্রাইক করে বসে আছে, কারখানায় কোনো কাজ হচ্ছে না, ওইদিকে আমি যদি জিনিস বিক্রি করি আমি দাম বেশি পাবো, তো আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, ওদের দামটা একটু বাড়াই দিই, ওদের ওয়েজটা একটু বাড়িয়ে দিই। এখন অ্যাজ আ প্রডিউসার চিন্তা করেন, জিনিসপত্রের দাম বাড়ছে, ওয়েজ ডিমান্ড বাড়ছে, আমি ওয়েজেসও বাড়াই দিলাম, এখন কি আমি আমার নিজের প্রফিটকে কাট করে ওদেরকে টাকা পয়সা দিব? আমি কিন্তু এটা করবো না। আমি কিন্তু ওদের স্যালারি টাকাটা কি থেকে উঠে নিয়ে আসার চেষ্টা করব, যে ঠিক আছে আমার যেহেতু ওয়েজ বেড়ে গেছে, এর মানে আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে, তাই না? তো কস্ট অফ প্রোডাকশন বাড়লে আমি কি করব? সে বোঝাটা কার উপরে চাপাই দিব বলুন তো? কনজিউমারের উপরে। তার মানে জিনিসের দাম আরেক লেভেল বাড়বে। জিনিসের দাম যদি আরেক লেভেল বাড়ে, শ্রমিকরা আবার কি করবে? আবার বেশি ওয়েজ ডিমান্ড করবে না? তারা যদি আবার বেশি ওয়েজ ডিমান্ড করে, ফ্যাক্টরির মালিকরা আবারও তো একটু বেশি ওয়েজ দেওয়ার চেষ্টা করবে। এর ফলে কি হবে? তাদের প্রোডাকশন কস্ট আরেকটু বেড়ে যাবে। প্রোডাকশন কস্ট আরেকটু বাড়ার ফলে তারা প্রাইস আরেকটু বাড়িয়ে দিবে এবং এইটা একটা স্পাইরাল আকারে চলতে থাকে। প্রাইস বাড়ছে, ওয়েজ ডিমান্ড বাড়ছে, ওয়েজ বাড়ছে,
কস্ট অফ প্রোডাকশন বাড়ছে, আলটিমেটলি আবার প্রাইস বাড়ছে। তো এই যে এই সাইকেলটা চলতে থাকে না, এইটা যদি এরকম একটা বিশেষ সাইকেলের মতো চলতে থাকে তখন আমরা একটা ডাউনওয়ার্ড স্পাইরালে চলে যাই, যে অনেক ইনফ্লেশন হয়ে যায়। ঠিক আছে, হাইপার ইনফ্লেশন যেটাকে বলে, যে যখন অনেক দ্রুত দাম বাড়তে থাকে, যদি এটা আনকন্ট্রোলড ওয়েতে বাড়তে দেয়া হয়। ঠিক আছে, যে ওয়েজ ডিমান্ড করলেই আমি ওয়েজ বাড়িয়ে দিচ্ছি, আর আমার প্রোডাকশন কস্ট বাড়ার সাথে সাথেই আমি জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে পারছি, তখন এটা একটা হাইপার ইনফ্লেশন সিচুয়েশনে চলে যায়, যেটা এককালে জিম্বাবুয়েতে হয়েছিল। ঠিক আছে, ইটস লাইক 1991 এর দিকে জিম্বাবুয়েতে এই জিনিসটা হয়েছিল। হাইপার ইনফ্লেশন বলে এটাকে, যে হঠাৎ করে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছিল। এটা অনেকগুলো কারণ আছে, আই ডোন্ট থিঙ্ক সো আজকে আই ক্যান মেক টাইম সবগুলোতে গো থ্রু করার। এন্ড আপনাদের আমার একটা এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে শুক্রবার শনিবার। ঠিক আছে, কোন বার হলে ভালো হয়, শুক্রবার হলে না শনিবার হলে? শনিবার সবার জন্যই কি শনিবার? হোয়াট আই উইল ডু ইজ, আপনাদের গুগল ক্লাসরুমে এই ক্লাসটা আমি 3টে সেকশনে একসাথে নেওয়া ট্রাই করবো, যেহেতু 3টে সেকশন এখন সেম পেসে চলছে। বাট আই উইল ডু ইজ আপনাদেরকে গুগল ক্লাসরুমে একটা পোল খুলে দিব, যে আপনি কি ফ্রাইডে দিতে চাচ্ছেন না স্যাটারডে দিতে চাচ্ছেন, আর কোন টাইমে দিতে চাচ্ছেন। ঠিক আছে, ওইটা আমি করে দিব, প্লিজ ওইখানে ভোট করেন, যেটা মেজরিটি ভোট আসবে সেটাতেই আমি ক্লাস নিব, ওই টাইমে ওই দিনে। ঠিক আছে, জি ম্যাম। অন্য কেউ কি আপনাদের ক্লাস দিয়েছে অলরেডি ফ্রাইডে স্যাটারডেতে, অন্য কোনো সেকশন, সরি অন্য কোনো কোর্স? স্যাটারডে আমার এমনিতে সকালে ক্লাস আছে 10:30। মানে এটা তো স্কেডিউল ক্লাস, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি এরকম না হয় তাহলে তো খুবই ভালো, বাট আমার একটা এক্সট্রা ক্লাস লাগবে আপনাদের, তাহলে মিড টার্মের সিলেবাস শেষ হবে না, কারণ আমাদের এটা শেষ করতে হবে, এটার পর আমাদের মানি শেষ করতে হবে, তারপর আমাদের ব্যাংকিং শেষ করতে হবে। তো নেক্সট এক্সট্রা ক্লাসে দেখা হবে আপনাদের সাথে, আর আমি আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে?